আলোচনা করব একাদশ দ্বাদশ শ্রেণীর ইংরেজি মাধ্যম তথা দ্বিতীয় ভাষা বইটির নাম সাহিত্য কথা। তার প্রথম গল্প পৌরাণিক আধুনিক, বনফুল তথা বলাচান মুখোপাধ্যায় লেখা। প্রথম প্রশ্ন, কিন্তু হাসপাতালে এসব করা ভালো কেন? লেডি ডাক্তারের হাত জোশ ভালো, তাই। একটি গল্প শুনবেন। কি ধরনের গল্প? পৌরাণিক গল্প। বিবাহ করবার কিছুদিন পরে তিনি অনুভব করলেন যে তিনি পথভ্রষ্ট হয়েছেন। তার ফলে কি হয়েছে? ব্রহ্ম থেকে ক্রমশ সরে যাচ্ছেন, মায়াতে জড়িয়ে পড়ছেন। বৎস, তোমার তপস্যায় আমি তুষ্ট হয়েছি, বর দিচ্ছি। কি বর প্রদান করেছেন? যে কোনো লোককে অমর করতে পারবে। ওর হস্তরেখা বিচার করে বললেন। কে হস্তরেখা বিচার করলেন? ভৃগুমুনি। তুমি চিন্তা করো না, ওকে আমি অমর করে দিতে পারি। কে অমর করে দিতে পারে? তপস্বী। ও তাই নাকি? তাহলে ওকে অমরই করে দাও। বক্তাকে বৃদ্ধা। তা পারি, কিন্তু আপনি করে দিলে আরো ভালো হয়। এখানে আপনি কে? স্বয়ং বিষ্ণু। তোমাদের মধ্যে যে কোনো একজনই তো একে অমর করে দিতে পারতে। তোমাদের বলতে কাদের কথা বোঝানো হয়েছে? তপস্বী ও বিষ্ণু। কিন্তু আপনি করে দিলে কাজটা একেবারে পাকা হয়। কে করে দিলে কাজটা পাকা হয়? মহেশ্বর। চল, ভাগ্য বিধাতার কাছে চল। ভাগ্য বিধাতার কাছে যাবে কেন? ভাগ্য বিধাতা নিজের খতিয়ানে ওকে অমর বলে লিখে দেবেন। সে দপ্তরে ঢুকতে হয়। কিভাবে সে দপ্তরে ঢুকতে হয়? একটি প্রকাণ্ড পাথরে তৈরি সিংহদ্বারের ভিতর দিয়ে। সিংহদ্বারে ঢুকছেন এমন সময় একটা দুর্ঘটনা ঘটে গেল। কি ঘটে গেল? সিংহদ্বারের উপর থেকে প্রকাণ্ড একটা পাথর খসে পড়ল। মুনিবর এখন হাহাকার করে কি হবে? মুনিবর হাহাকার করছেন কেন? যুবকের মৃত্যু হয়েছে বলে। এই দেখুন, আমার খাতায় লেখা আছে। খাতায় কি লেখা রয়েছে? ওই যুবক যখন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আর তার বাবাকে নিয়ে সিংহদ্বারের ভিতরে ঢুকবে, তখন একটি পাথর ওর মাথার উপর পড়ে মৃত্যু হবে। তিনি আপনার কাছে আসতে বললেন। কে আপনার কাছে আসতে বললেন? শশীবাবু ডাক্তার। পরীক্ষা করে দেখলাম ছেলেটা ঠিক সোজাভাবে নেই। ছেলেটা কিভাবে আছে? ট্রান্সফার প্রেজেন্টেশন। তাছাড়া উষার শরীরে রক্ত কম, পা দুটো ফোলা। এর জন্য কি প্রয়োজন হবে? ব্লাড দেওয়ার প্রয়োজন হবে। প্রসব করিয়ে দেব। এর জন্য বক্তা কি চেয়েছিলেন? 1000 টাকা। আমাকে তাহলে হাসপাতালে পাঠিয়েছেন কেন? কাকাবাবু। কি কারণে বক্তা একথা বললেন? বক্তার বাবা কাকাবাবুকে অত ফিস দিতে পারবেন না। কোথায় আমরা রয়েছি বলতো? বক্তা কোথায় আছেন? শ্মশানে। বনফুল নিচে কোন সম্মানে ভূষিত ছিলেন? পদ্মভূষণ। বনফুল পেশায় কে ছিলেন? ডাক্তার। পরের টপিক ঈর্ষা। আশাপূর্ণা দেবী লেখা। সুমন্ত নাকি তাতে একটা সার্টিফিকেটও পেয়েছে। সুমন্ত কোন বিষয়ে সার্টিফিকেট পেয়েছে? ম্যানার্সের জন্য। সুমন্ত তখন চেবিংখানা সুমন্ত কোথায় পুড়ে ফেললো? হিপ পকেটে। তোর বাবা এখনো কোথাও বেরোলে বলে বেরোয়, দেখিস না? সুমন্তর মতে বাবা কেন বলে বেরোয়? স্লেভ মেন্টালিটি। কিন্তু মায়ের মতো জাত বেহায়া আর কে আছে? তাই সুজাতা কি করে? 2-4 শ্রেণী নেমে যায় সঙ্গে সঙ্গে। ভালো ভালো, শিক্ষা দীক্ষা ভালোই হচ্ছে। শিক্ষা দীক্ষা কি কারণে ভালো হচ্ছে? ইংলিশ মিডিয়াম স্কুলের জন্য। তোমার ছেলে যদি আমার ছেলের মতো হয় তাহলে কি হবে? তুমি বলতে যাবে। মায়ের মৃত্যুর পর কোনো অধীরতা দেখা গেল না শ্রীমন্তের মধ্যে, বরং আরো বেশি শান্ত হয়ে গেল। পরিবর্তনের মধ্যে কি দেখা যায়? পুজো পাঠ, সন্ধ্যা গায়ত্রী পালন করছে। ভাত খেতে বসে রয়ে যায় সেটা। কি রয়ে যায়? চন্দনের টিপ। সুমন্তকে তো বুড়ো বয়স পর্যন্ত বকে। কি করতেন? ধূপধুবি নেড়ে দিতেন। শ্রীমন্তর ছোট বোন খুকুর শ্বশুরবাড়ি কোথায় ছিল? ভবানীপুরে। শ্রীমন্ত রেগে দু কথা শুনিয়ে দেওয়ার বদলে শ্রীমন্ত কি করত? পরদিন বোনের প্রিয় খাদ্য গড়িয়াহাটার দোকানের
ডালমুট আমসত্ত্ব সোনপাপড়ি নিয়ে ছুটত তার কাছে। দেরি হলে ভেবো না, বক্তার কথা বলার কারণ কি? খুকুর বাড়ি হয়ে আসবে। এই তো গেলে সেদিন। বক্তাকে সুজাতা। বৃষ্টি কমবার নাম নেই। বৃষ্টি না কমে কি হচ্ছিল? বাজ বিদ্যুতের সমারোহ বাড়ছিল। সুজাতার তো মনে হচ্ছে, সুজাতার কি মনে হচ্ছিল? প্রলয়ের সূচনা। বাবু বুঝি এখনো ফেরেননি। এখানে বাবুকে সুমন্ত। এত করে বললাম, বক্তা কি বলেছিলেন? ভীষণ মেঘ করেছে, দেরি করিসনি। ওটা কি হচ্ছে? বক্তাকে শ্রীমন্ত। আর তা যদি না হয়, বক্তা তাহলে কি করবে? আজ ছেলেকেই দেখে নেবে একঘাত। অতঃপর বাড়ি ফেরে সুমন্ত। কিভাবে বাড়ি ফেরে? রিক্সা করে। কোথায় ছিলে এতক্ষণ? এতক্ষণ কোথায় ছিল? সুধাময়দের বাড়িতে। এই যে জলহাওয়াটি লাগিয়ে এলি এতক্ষণ, এর জন্য কি হবে? রাতেই কাশতে শুরু করবে। সুধাময়ের মা ছাড়লেন না। সুধাময়ের মা কি করলেন? ওদের সঙ্গে খিচুড়ি, বেগুনি, ডিম ভাজা খাইয়ে দিলেন। আশাপূর্ণা দেবী কত সালে দেশিকত্তম পুরস্কার পান? 1989। এই ধরনের প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ, কারণ নবম দশম যে পরীক্ষাটি হলো সেই পরীক্ষায় কিন্তু এই ধরনের প্রশ্নগুলো এসেছিল। কে কোন সালে কি পুরস্কার পেয়েছিল। তাহলে আশাপূর্ণা দেবী কত সালে দেশিকত্তম পুরস্কার পান? 1989। আশাপূর্ণা দেবী শিশুদের জন্য মোট বই লিখেছেন কটি? 62টি। এর পরের টপিক আড্ডা। বুদ্ধদেব বসু লেখা। আওয়াজটা অসংস্কৃত, আর কি মুসলমানি। আড্ডা জিনিসটা সর্বভারতীয়, কিন্তু কোথায় এর পূর্ণ বিকাশ? বাংলাদেশের সজল বাতাসে। যেসব দেশে শীত গ্রীষ্ম দুই অতি তীব্র বা বছরের 6 মাস জুড়ে শীতকাল রাজত্ব করে, সেগুলো আড্ডার পক্ষে। আড্ডার পক্ষে সেগুলো কেমন? ঠিক অনুকূল নয়। ছেলেবেলায় গুরুজনেরা আশঙ্কা করেছিলেন যে আড্ডায় আমার সর্বনাশ হবে। এখন দেখছি ওতে কথকের কি হলো? সর্বলাভ হলো। তাই শুধু উপাসক হয়ে আমার তৃপ্তি নেই, পুরোহিত হয়ে। বক্তা কি করেছিলেন? আড্ডার মহিমা প্রচার করতে লাগলেন। আড্ডা দিতে গিয়ে প্রায় আমরা পরাবিদ্যার অর্থ কথক এখানে কি বুঝিয়েছেন? পরাবিদ্যা। আড্ডায় লোকসংখ্যার একটা একটা স্বাভাবিক সীমা আছে। এই সীমা হলো কি? ঊর্ধ্ব সংখ্যা 10 কি 12, নিম্নতম 3। আড্ডায় এই দুই শ্রেণী মানুষের প্রবেশ নিষেধ। কোন দুই শ্রেণী মানুষকে নির্দেশ করা হয়েছে? তার্কিক এবং পেশাদার হাস্যরসিক। আড্ডার উন্মিলন কার দ্বারা? স্ত্রী পুরুষের মিশ্রণে। আড্ডা স্থিতিশীল নয়। আড্ডার প্রবাহ কার মতো? নদীর স্রোতের মতো। মুহূর্তের জন্য চুপ করে থাকাকে যারা বুদ্ধির পরাভব কিংবা সৌজন্যের ত্রুটি বলে মনে করে, তারা কি বোঝেন না আড্ডা জিনিসটাকে। ফরাসি শালর অস্তিত্ব এখনো আছে কিনা জানি না। বর্ণনা পড়ে কি অনুভব করা যায়? বড্ড বেশি জমকালো মনে হয়। জয় করব, কিন্তু ধরে রাখবো না, কেননা আমরা কি জানি। ধরে রাখতে গেলে হারাতে হয়, ছেড়ে দিলেই পাওয়া যায়। হয়তো একদিন নবযুগের দুয়ার খুলে আমরা বেরিয়ে পড়বো। কি নিয়ে বেরিয়ে পড়বো? বিশুদ্ধ বেঁচে থাকার মন্ত্র নেই, আনন্দের উদ্দেশ্যহীন ব্রত নেই। কেননা আড্ডার ইডেন থেকে যে সূর্য সর্প বারবার আমাদের ভ্রষ্ট করে, তার নাম কি? উদ্দেশ্য। আড্ডার মধ্যে তাসপাসার আমদানি যেমন মারাত্মক, তেমনই ক্ষতিকর। আড্ডার ক্ষতিকর দিকটি কি? আড্ডার দ্বারা জ্ঞান লাভের সচেতন চেষ্টা। আড্ডার জায়গাটিতে আরাম থাকবে পুরোপুরি। আর কোন জিনিস অনাবশ্যক আড্ডায়? আড়ম্বর। সেই বাড়ি হবে আড্ডার পীঠস্থান। আড্ডার পীঠস্থানের বর্ণনা না, অধিগম্য বাড়িগুলির মধ্যে যেটির আবহাওয়া সবচেয়ে অনুকূল। বুদ্ধদেব বসু কোন পত্রিকার সম্পাদক ছিলেন? প্রগতি। এই ধরনের প্রশ্নও এসছে নবম দশমে, আমরা দেখেছি। তাহলে বুদ্ধদেব বসু কোন পত্রিকার সম্পাদক ছিলেন? প্রগতি। বুদ্ধদেব বসু সাহিত্য একাডেমি পুরস্কার কবে পান? 1967। সেখানে ছিল কে কবে নোবেল পেয়েছিল, এরকম একটা প্রশ্ন এসেছিল। তাহলে এই ধরনের প্রশ্ন আসতে পারে যে বুদ্ধদেব বসু সাহিত্য একাডেমি কবে পান? 1967 সালে। এর পরের বিষয় মুন্সিজি, শ্রীপান্ত লেখা।
বাবুদের লেখাপড়া শেখাবার জন্য বাড়ির কর্তা প্রথমে একজনকে ডেকে পাঠালেন। বললেন, বাড়ির কর্তা কি বললেন? তুমি আমার সন্তানদিগকে ফার্সি পড়াবে ও বহির্দ্বারে থাকবে। কর্তা লোকটিকে জিজ্ঞাসা করিলেন, কোন সাহেবের কর্ম করতে? এই প্রশ্নের উত্তর কি ছিল? বালবর কোম্পানি। মুন্সির হাতে তাদের কি ছিল? সৌভাগ্যের চাবিকাঠি। যারা দেশীয় ভাষা শিখতে পারবে তারা গ্র্যাচুইটি পাবে বছরে। বছরে কত পরিমাণ গ্র্যাচুইটি পাবে? 20 পাউন্ড। ফোর্ট উইলিয়াম কলেজে প্রতিষ্ঠিত হওয়ার আগে পর্যন্ত ফোর্ট উইলিয়াম কলেজ কবে প্রতিষ্ঠিত হয়? 1800 সালে। কথোপকথন প্রথম প্রকাশিত হয় 1801 সনে। কোথা থেকে কথোপকথন প্রথম প্রকাশিত হয়? শ্রীরামপুর মিশন থেকে। কেরি সাহেবের মুন্সি বিখ্যাত মানুষটির নাম কি? রামরাম বসু। সার্টিফাইড মুন্সির মাইনে। এদের মাইনে কত ছিল? 30 টাকা। ফ্রান্সিস গ্লেডউইন তার ফরাসি ভাষার ব্যাকরণটির নাম রেখেছিলেন। ফরাসি ভাষার ব্যাকরণটির নাম কি ছিল? দি পার্সিয়ান মুন্সি। প্রসঙ্গত একজন ভাগ্যবান মুন্সির কথা মনে পড়ছে, যিনি আঙুল ফুলে কলা গাছ। তিনি মুন্সিকুল চূড়ামণি নবমুন্সি। এই নবমুন্সি হলেন কে? রাজা নবকৃষ্ণ বাহাদুর। স্যার জন স্বদেশে যাওয়ার সময় তার মুন্সি তাকে 1600 পাউন্ড উপহার দিতে চেয়েছিলেন, কেননা তিনি কি জানতেন? তার সাহেব এই লুটের দেশে বাস করলেও হাত তার শূন্য। নিচে লেখা না থাকলে কে বলবে মুন্সি? ভাববেন কি ভাবার কথা বলা হয়েছে? খিদমতগার হয়তো। এই রামলোচনের সাহায্যে কি কাজ হয়েছিল? শকুন্তলার নাটক অনুবাদের খসড়া তৈরি করা। হিন্দুদের মধ্যে মুন্সি হতেন কারা? প্রধানত কায়স্থ বৈদ্যরা। হালেদ সাহেবের মুন্সি ছিলেন নাকি পূর্ববঙ্গের একজন মুসলমান? হালেদ অবশ্য চিঠিপত্রে একজন স্মরণ করেছেন। কাকে স্মরণ করেছেন? বৈদ্য পণ্ডিত। খুব কম মুন্সি তাদের প্রাপ্য মর্যাদা পেয়েছেন। কোথায় মর্যাদা পাওয়ার কথা বলা হয়েছে? সাহেব কুঠিরে। অন্যরা মুন্সিদের নিয়ে কি করেছেন? ব্যঙ্গ বিদ্রুপ। এরপরের বিষয় কপোতাক্ষ নদ। মাইকেল মধুসূদন দত্তের লেখা। কপোতাক্ষ নদ যে ধরনের কবিতা, সনেট। তুমি পড়ো মোর মনে। কার কথা কবির মনে পড়ে? কপোতাক্ষ নদ। সতত তোমার কথা ভাবি। কবির এই ভাবনার প্রকাশ ঘটে বিরলে। জুড়াই এ কান আমি। কিভাবে কবি তার কান জুড়ান? ভ্রান্তির ছলনে। তব কলকলে জুড়াই এ কান আমি ভ্রান্তির ছলনে। এই ভ্রান্তির ছলনাকে কবি যার সঙ্গে তুলনা করেছেন, নিশার স্বপ্নে শোনা মায়া মন্ত্রধ্বনি। বহু দেশে দেখিয়াছি বহু নদ দলে। এই দর্শনের ফল কি হয়েছে? স্নেহের তৃষ্ণা কবির মেটেনি। দগ্ধ স্রোতরূপী তুমি কোথায় এভাবে কপোতাক্ষ নদকে কবি প্রত্যক্ষ করেছেন? জন্মভূমি স্তনে। আর কি হে হবে দেখা? কবির এই আক্ষেপের কারণ কি? কবি প্রবাসে আছেন। যতদিন যাবে কি হবে? সাগরকে বাড়ির পর দেওয়া হবে। লইছে যে তব নাম বঙ্গের সঙ্গীতে। কিভাবে এই নাম নেওয়া হচ্ছে? প্রেমভাবে মুগ্ধ হয়ে। কপোতাক্ষ নদ যে কাব্যের অন্তর্গত, সেই চতুর্দশপদী কবিতাবলী প্রকাশিত হয় 1866 খ্রিস্টাব্দে। এরপরের বিষয় সাহিত্য কথা প্রকৃতি। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। তাহারই মাঝখানে আমি পেয়েছি মোর স্থান। কবি কোথায় নিজের স্থান পেয়েছেন? আকাশ ভরা সূর্য তারা আর বিশ্বভরা প্রাণের মাঝে। আকাশ ভরা সূর্য তারা আর বিশ্বভরা প্রাণের মধ্যে জায়গা পেয়ে কবির মনে কোন অনুভূতি জেগেছে? বিস্ময়। আকাশ ভরা সূর্য তারার মধ্যে জায়গা পেয়ে কবির মনে যে বিস্ময় তৈরি হয়েছে, তার ফলে কি হয়েছে? কবির মনে গান জেগেছে। জোয়ার ভাটায় ভুবন দোলে। কিভাবে তা সম্ভব হয়? পশ্চিমকালের হিল্লোলে। জোয়ার ভাটায় ভুবন দোলার ফলে যে টান তৈরি হয়েছে তা কোথায়? নাড়িতে রক্ত ধরা। বনের পথে যেতে কবি কি করেছেন? ঘাসে ঘাসে পা ফেলেছেন। চমক লেগে উঠেছে মন মেতে। কিসে চমক লেগেছে? ফুলের গন্ধে। ছড়িয়ে আছে কি? ছড়িয়ে আছে আনন্দের দান। ছড়িয়ে আছে আনন্দেরই দান। এখানে আনন্দের দান হলো প্রকৃতির উপহার। ধরার বুকে প্রাণ ঢেলেছি
এর অর্থ কি? আনন্দের বিস্তার ঘটানো, জানার মাঝে অজানার করেছি সন্ধান। এর মধ্যে দিয়ে কবি যা বোঝাতে চেয়েছেন, জানার জিনিসের মধ্যে কবি অজানার ব্যঞ্জনাকে খুঁজেছেন। পরের বিষয় মানুষের নামে, বীরেন্দ্র চট্টোপাধ্যায়। বড় প্রতীক্ষায় নীড় বাঁধে, কারা এই নীড় বাঁধে? সাদা কালো হলদে বাদামি নানা রঙের মানুষ, শিশু, বৃদ্ধ, যুবক, যুবতী। সাদা কালো হলদে বাদামি নানান রঙের মানুষ যে নীড় বাঁধে, তা কিভাবে বাঁধা হয়? পাখির চেয়ে বড় প্রতীক্ষায় নানান রঙের মানুষ যে নীড় বাঁধে, তা কাদের সঙ্গে নিয়ে? জনক জননী এবং সন্তান সন্ততিকে নিয়ে। নানান রঙের মানুষ জনক জননী সন্তান সন্ততিকে নিয়ে যে ঘর বাঁধে, তার তাৎপর্য কি? এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মে মানুষ হাঁটো সাঁটো থাকতে ভালোবাসে। তাদের আমি দেখতে পাই পৃথিবীর সব দেশে। এই দেখা তাৎপর্য কি? কবি বিশ্ব মানবতা ও আন্তর্জাতিকতার কথা বলেন। একটি সদ্যজাত শিশুর কান্না কি বুঝিয়ে দেয়? রাত শেষে ভোর হচ্ছে, তাদের আমি দেখতে পাই। কবি কোথায় তাদের দেখতে পেয়েছেন? অন্ধকারের মধ্যে ক্রমশ স্পষ্ট হচ্ছে, তাদের আমি দেখতে পাই অন্ধকারের মধ্যে। এখানে অন্ধকার হলো, এর মধ্যে কোনোটাই না, অর্থাৎ সৃষ্টির আদিমতা, সূর্যাস্ত পরবর্তী সময়, মাতৃজঠর, কোনোটাই হবে না। পরের প্রশ্ন, আর তখনই তাদের মুখে আমার নিজের নাম শুনতে পাই। এই শুনতে পাওয়া তাৎপর্য কি? কবি আন্তর্জাতিক হয়ে উঠেছেন। নানা বর্ণের মানুষের মুখে নিজের নাম শুনে কবির কি উপলব্ধি ঘটে? তিনিও একজন মানুষ, পবিত্র ও নিরপরাধ। এর পরের বিষয় জনম দুঃখিনী, সুনীল গঙ্গোপাধ্যায় লেখা। ততদিন ছিলে তুমি সবার জননী, কতদিন এই জননী থাকা সম্ভব হয়েছিল? যতদিন জননী পরাধীন ছিল। এখন তোমাকে আর ডাকে না কেউ, কি বলে ডাকে না? মা। এখন তোমাকে আর মা বলে ডাকে না কেউ। এই না ডাকার কারণ হলো স্বাধীনতার পরে জাতীয়তাবোধ কমে গিয়েছে। লেখে না তোমার নামে কবিতা। এই না লেখার তাৎপর্য কি? মানুষের দেশকে নিয়ে আবেগ নষ্ট হয়ে গেছে। বুক মোচড়ানো সুরে সেই সব গান। বুক মোচড়ানো সুর কথাটির অর্থ কি? যা মনের গভীরে প্রভাব ফেলে। মৃদু মোমের আলোর সামনে আবেগের মাতামাতি কোথায়? গুপ্ত কুঠুরিতে। জনম দুঃখিনী মা কোনোদিন স্বাধীন হলে না। এ কথার অর্থ কি? বিদেশের অনুগ্রহ ভিক্ষা চলতেই থাকবে। এখন তোমাকে আর ভুলেও ডাকে না কেউ। এই না ডাকার কারণ হলো দেশের জন্য মানুষের কোনো সচেতনতা নেই। কেউ কারো ভাই নয়, রক্তের আত্মীয় নয়। এই কথার অর্থ কি? মানুষের মধ্যে একতা, ভ্রাতৃত্ববোধ নেই। নদীর এপার দিয়ে নদীর ওপার দিয়ে চলে যায় বিষণ্ণ মানুষ। এ কথা তাৎপর্য কি? দেশভাগের যন্ত্রণা নিয়ে মানুষ বেঁচে আছে। এর পরের বিষয় বুম বুম, জুল ক্লারেতি। এটা অনুবাদ করেছেন তথা তর্জমা করেছেন উৎপল দত্ত। ফ্রান্সের লিমোগেস এ 1840 সালে জন্মগ্রহণ করেছিলেন জুল ক্লারেতি। সাংবাদিক হিসেবে কর্মজীবন শুরু করে নাট্য সমালোচনায় তিনি বিখ্যাত হয়ে ওঠেন। ফ্রান্স এশিয়ার যুদ্ধের সময় তিনি সংবাদপত্রের প্রতিনিধির ভূমিকা পালন করেন। দুঃখে আকুল হয়ে দেখেছিলেন শীর্ণ কোমল মুখটিতে কি দেখা গেল? দুরারোগ্য ব্যাধির নিষ্ঠুর অভিযান। 700 বছর তার। যার কথা বলা হয়েছে সে হলো সোনালি চুল আর গোলাপি গাল, সুস্থ সবল শিশু। বিকারগ্রস্ত চোখে কি যেন সে খোঁজে দূরে, বহু দূরে। সে কোথায় খোঁজে? নীলসাগরের অচিনপুরে। কত কিছু খাওয়াতে চেষ্টা করলেন মা বাবা। মা বাবা কি খাওয়াতে চেষ্টা করলেন? একটু গরম চা, একটু সিরাপ, একটু মিষ্টি। তোর কিছু চাই ফাঁসোয়া? বক্তাকে বাবা। সেগুলো আবার বার করলেন বাবা, সাজালেন বিছানার পাশে। সাজিয়ে কি করলেন? পুতুল রাজ্যের যুদ্ধ বাঁধালেন। আমি বুম বুম চাই, বক্তাকে ফাঁসোয়া। বুম বুম, এই বুম বুম কে চাই? বুম বুম হলো থিয়েটারের ভাঁড়, যে হাসায়, কমেডি করে। 1 বছরের মজুরি চাইলেও দিয়ে দিতেন ল্যাগ্রা। কেন ল্যাগ্রা তা দিতে চেয়েছিলেন? বুকের ধনের মুখে এক রত্তি হাসি ফোটাতে, অর্থাৎ ছেলের মুখে হাসি ফোটাতে। একবার বাবার মনে হলো কম্বলে জড়িয়ে ছেলেকে নিয়ে যান থিয়েটারে। কেন তার এরকম মনে হয়েছিল? উজ্জ্বল আলোয় উদ্ভাসিত ক্লাউনের মুখ ছেলেকে দেখানোর জন্য।
থিয়েটারে গিয়ে বিখ্যাত ক্লাউনের ঠিকানা জোগাড় করে চললেন। কোথায় চললেন? শৌখিন মোমাস পল্লী অভিমুখে। লেগরা সর্বস্ব বেচে সে মূল্য দিতে প্রস্তুত। শুধু যদি একবারের জন্য কি প্রত্যাশা করা হয়েছিল? বুম বুম যদি অসুস্থ শিশুর শয্যা পাশে এসে মুখ দেখিয়ে যান। লেগরাকে কিন্তু নিয়ে বসালেন আরেক খানা ঘরে। ঘরটি কেমন? ডাক্তারখানার মতন। একটু ঘামে থেমে যান লেগরা। তারপর কি হয়েছিল? পুনরায় সাহস জুটিয়ে এক নিঃশ্বাসে বক্তব্য শেষ করলেন। ফ্যাকাশে হয়ে যায় লেগরার মুখ। কপালে কি জেগে উঠেছে? বড় বড় স্নেহবিন্দু। হয়তো ওখানেই লুকিয়ে আছে বুম বুম। বুম বুম কোথায় লুকিয়ে আছে? ওই তেপান্তরের মাঠে। আর ছোট্ট শুভ্র বিছানায় বসে ফাঁসোয়া হাসতে লাগলো, কাঁদতে লাগলো। হাততালি দিয়ে দক্ষ যজ্ঞ বাঁধিয়ে তুললো। ফ্রাঁসোয়া কেন এমন করলো? কারণ বেঁচে গেছে ফ্রাঁসোয়া, মৃত্যুকে সে পরাস্ত করেছে। সেদিন ডাক্তার এসে দেখলেন বিছানায় কে বসে আছেন? এক বৃহদাকার রংচঙে ক্লাউন। বাবা মা দুজনেই কেঁদে ফেললেন। বাবা মা কেন কেঁদে ফেললেন? কৃতজ্ঞতায় ও আনন্দে। তারপর ছেলের গালে চুমো খেয়ে অভিনেতা বললেন, অভিনেতার নাম কি? মরো। জুল ক্লারেতি নাট্য পরিচালক ছিলেন থিয়েটার ফ্রান্সিসে। পরের বিষয় আফ্রিকা আমার মাকে। ডেভিড দিওফ। এটা অনুবাদ করেছেন শঙ্খ ঘোষ। ইনার কৈবর্যকে একটু দেখে নিই। ফ্রান্সের বরডক্সে 1927 সালে ডেভিড দিওফের জন্ম। সেনেগালে তার প্রাথমিক শিক্ষা শুরু হয়। স্কুলে থাকার সময় কবিতা লেখা শুরু। মাত্র 15 বছর বয়সে প্রিন্সেস আফ্রিসিয়ান পত্রিকায় তার কবিতা প্রকাশিত হতে থাকে। ফ্রান্সে কৃষ্ণাঙ্গ সাহিত্যে ভিত্তিফলক হয়ে যাওয়া লিওপোল্ড স্যাংহাইয়ের বিখ্যাত কৃষ্ণাঙ্গ কবিতা সংকলনে দিওপের একাধিক কবিতা স্থান পায়। বিমান দুর্ঘটনায় মাত্র 33 বছর বয়সে দিওপের মৃত্যু হয়। তার ফরাসি কাব্যের ইংরেজি অনুবাদ হামার ব্লোজ প্রকাশিত হয় 1975 খ্রিস্টাব্দে। 1960 সালে তার মৃত্যু ঘটে। কোন সাহিত্য আন্দোলনে ডেভিড দিওপ গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন? কৃষ্ণাঙ্গ সাহিত্য আন্দোলন, নেগ্রিটিউড। ডেভিড দিওপের কবিতার ইংরেজি সংকলনের নাম কি? হামার ব্লোজ। ডেভিড দিওপের কবিতার মূল বিষয় কি ছিল? ঔপনিবেশিকতার প্রতিবাদ ও স্বাধীন আফ্রিকার স্বপ্ন। ঠাকুমা যার গান করেন, ঠাকুমা কোথায় গান করেন? দূরের নদীকূলে বসে। ঠাকুমা যার গান করেন, ঠাকুমা কিসের গান করেন? প্রাচীন গাথায় উল্লেখ করা বিদ্যের গান। কিন্তু আমার চোখ ভরে আছে। কিসে চোখ ভরে আছে? আফ্রিকার রক্তে। আমার চোখ ভরে আছে তোমার রক্তে। এই রক্ত কবির কথায় অপরূপ কালো রক্ত। আফ্রিকার মধ্যে কবি দেখেছেন কি? তিনটেই দেখেছেন, অর্থাৎ ঘামের রক্ত, পরিশ্রমের ঘাম, দাসত্বের পরিশ্রম। উত্তর হবে সবগুলোই ঠিক। আফ্রিকার সন্তানদের মধ্যে কবি দেখেছেন দাসত্ব। এই কি তোমার বেঁকে যাওয়া পিঠ? এই বেঁকে যাওয়া পিঠ কিভাবে থাকে অপমানে নিচু হয়ে? কেঁপে ওঠা লাল দাগে ভরে ওঠা পিঠ। এই লাল দাগের কারণ হলো চাবুকের প্রহার। আবেগের অধীর হে সন্তান, দেখো ওই। কি দেখার কথা বলা হয়েছে? তরুণ সমর্থ গাছ। তাকাও, তাকিয়ে দেখো, কি দেখতে পাওয়া যাবে? ঝরে যাওয়া সাদা ফুলের মহিমা। আফ্রিকার আবার জেগে ওঠা ঘটেছে কিভাবে? ধৈর্য আর দৃঢ়তায়। জেগে ওঠা আফ্রিকা যা খুঁজে নেবে মুক্তির কষায় সাপ। এরপর আলোচনা করব রবীন্দ্রনাথ ঠাকুরের দেনা পানা গল্পটি। এই গোষ্ঠীতে এমন শৌখিন নাম ইতিমধ্যে কখনো শোনা যায়নি। শৌখিন নামটি কি? নিরুপমা। তাহার পিতা অনেক খোঁজ করে। পিতার নাম কি? রামসুন্দর মিত্র। বরপক্ষ হইতে চাহিয়া বসিল। বরপক্ষ কি চেয়েছিল? 10,000 টাকার পণ ও বহুল দান সামগ্রী। টাকা হাতে না পাইলে বর সভাস্থ করা যাইবে না। বক্তাকে রায় বাহাদুর। শাস্ত্র শিক্ষা নীতি শিক্ষা একেবারে নাই। বক্তাকে 2-1 প্রবীণ লোক। নিজের সন্তানের মধ্যে প্রত্যক্ষ করিয়া রায় বাহাদুর হতোদ্যম হইয়া বসিয়া রইলেন। কি প্রত্যক্ষ করিলেন রায় বাহাদুর?
বর্তমান শিক্ষার বিষময় ফল। কুটুম্বগৃহে এমন করিয়া আপন্ত অপমান তো সহা যায় না। বক্তাকে রামসুন্দর বাড়ির বিক্রয় স্থগিত হইল। কেন বিক্রি স্থগিত হয়েছিল? ছেলেদের আপত্তি গুরুতর হয়ে উঠেছিল বলে। কিন্তু তাহার কোনো জোর নাই। কেন জোর নেই? নিজের কন্যার উপর পিতার যে স্বাভাবিক অধিকার আছে তা যেন পণ্যের টাকার পরিবর্তে বন্ধক রাখতে হয়েছে। রামসুন্দর বেআইয়ের নিকট গিয়া বসিলেন। তারপর কি করলেন? হাস্যমুখে পাড়ার খবর পারলেন। সবেমাত্র ৩,০০০ টাকার নোট দেখিয়া রায়বাহাদুর কি করলেন? অট্ট হাস্য করে উঠলেন। থাক বেআই, ওতে আমার কাজ নেই। কেন ওতে কাজ নেই? সামান্য কারণে হাতে দুর্গন্ধ করতে তিনি চান না। বহুদিন গেল, তবু কি হলো? নিরুপমা লোকের উপর লোক পাঠালো, কিন্তু বাপের দেখা পেল না। 5 বৎসরের এক নাতি আসে বলিল। নাতি এসে রামসুন্দরকে কি জিজ্ঞাসা করল? গাড়ি কিনতে যাওয়ার কথা। তিনি অনেক দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়াছেন। তাতে কি ফল হয়েছে? তার ললাটের বার্ধক্য রেখা গভীরভাবে অঙ্কিত হয়েছে। মনের উচ্ছ্বাস সংবরণ করতে না পেরে রামসুন্দর কি করেছিলেন? কন্যার সঙ্গে দেখা করলেন। এমন সময় রামসুন্দরের জ্যেষ্ঠ পুত্রের কি নাম? হরমোহন। টাকা যদি দাও তবেই অপমান। বক্তাকে নিরুপমা। কোন স্বভাব কৌতূহলী দ্বারলগ্ন কর্ণদাসী নীরুর শাশুড়িকে এই খবর দিল। শুনে শাশুড়ির কি হলো? আক্রোশের সীমা থাকলো না। এদিকে তাহার স্বামী বিবাহের অল্পদিন পরে চলিয়া গিয়াছে। স্বামী কোথায় চলে গেলেন? ডেপুটি ম্যাজিস্ট্রেট হয়ে দেশান্তরে চলে গেলেন। বাপের বাড়ি আত্মীয়দের সহিত নীরুর সাক্ষাৎকার সম্পূর্ণ নিষিদ্ধ হলো কেন? সংসর্গ দোষে হীনতার শিক্ষা যদি হয় এই আশঙ্কায়। যদি আহারের প্রতি বধূর কোনো অবহেলা দেখিতেন তখন শাশুড়ি কি করতেন? নবাবের বাড়ির মেয়ে কিনা গরিবের ঘরের অন্ন ওর মুখে রোচে না এই বলে অপবাদ করত। রোগ যখন গুরুতর হইয়া উঠিল তখন শাশুড়ি কি বললেন? সমস্ত কিছুকেই ন্যাকামো বললেন। বাবা তোমার জন্য আর একটা মেয়ের সম্বন্ধ করিয়াছে, অতএব অবিলম্বে ছুটি লইয়া এখানে আসিবে। আসার ফলে কি পাওয়া যাবে? এবারে 20,000 টাকার পণ এবং তাতে হাতে হাতে আদায়। এরপরে কাবুলিওয়ালা রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। পৃথিবীতে জন্মগ্রহণ করিয়া ভাষা শিক্ষা করিতে হয় কেবল। সে কি করেছিল? একটি বৎসর কাল ব্যয় করেছিল। সকালবেলায় আমার নভেলের পরিচ্ছেদে হাত দিয়েছি। কোন পরিচ্ছেদে কতক হাত দিয়েছিলেন? সপ্তদশ পরিচ্ছেদে। আমার সপ্তদশ পরিচ্ছেদে উক্ত পরিচ্ছেদে কি ঘটনা ঘটেছে? প্রতাপ সিংহ কাঞ্চনমালাকে নিয়ে অন্ধকার রাত্রে কারাগারের উচ্চ বাতায়ন থেকে নিম্নবর্তী নদীর জলে ঝাঁপ দিয়ে পড়েছেন। তাহার মনের মধ্যে একটা অন্ধবিশ্বাসের মতো ছিল। যে অন্ধবিশ্বাসটা কি ছিল? ওই ঝুলিটার ভিতর খুঁজলে তার মতো 2-4টে জীবিত মানব সন্তান পাওয়া যেতে পারে। কাবুলি ঝুলির মধ্য হইতে বাহির করিয়া তাহাকে দিতে গেল। কাবুলিওয়ালা ঝুলি থেকে কি বের করলো? কিশমিশ খাবানি। মিনির পঞ্চবর্ষীয় জীবনের অভিজ্ঞতায় বাবা ছাড়া এমন সে কখনো পায়নি। কি মিনি কি পায়নি? ধৈর্যবান শ্রোতা। পকেট হইতে তাহাকে দিলাম। পকেট থেকে তাকে কি দেওয়া হলো? একটা আধুলি। তুই এই আধুলি কোথায় পেলি? বক্তাকে মিনির মা। ইতিমধ্যে সে প্রায় প্রত্যহ আসিয়া পেস্তা বাদাম ঘুষ দিয়া সে কি করেছে? মিনির ক্ষুদ্র লুব্ধ হৃদয়টুকু অনেকটা অধিকার করে নিয়েছে। রহমত মিনিকে বলিত, কি বলতো? খোঁকি, তুমি শ্বশুর বাড়ি কক্ষুনি যাবে না? আমরা কিছু একেল ধরনের লোক খাওয়াতে কি হয়েছিল? শিশু মেয়েকে শ্বশুরবাড়ির সম্বন্ধে সজ্ঞান করে তোলা হয়নি। রহমত কাল্পনিক শ্বশুরের প্রতি প্রকাণ্ড মোটা মুষ্টি আস্ফালন করিয়া বলিল। রহমত কি বলতো? শ্বশুরকে মারবে। এখন শুভ্র। কিসের শুভ্রতার কথা বলা হয়েছে? শরৎকাল। সকালবেলায় আমার ছোট ঘরে টেবিলের সামনে বসিয়া এই কাবুলি সঙ্গ গল্প করিয়া কতকের কি সুবিধা হতো? অনেকটা ভ্রমণের কাজ হতো। মিনির মা অত্যন্ত স্বভাবের লোক। কি স্বভাবের লোক ছিল?
শঙ্কিত স্বভাবে। বিশ্বাস করিবার শক্তি সকলের সমান নয়। বক্তা কে? মিনির বাবা। একদিন সকালে আমার ছোট ঘরে বসিয়া কতক সেখানে কি করছিলেন? প্রুফশিট সংশোধন করছিলেন। বেলা বোধ করি বেলা কটা বেজেছিল? 8টা। রহমতের রাত্রবস্ত্রে কি দেখা গেল? রক্তচিহ্ন। সাংঘাতিক আঘাত করার অপরাধ। এই অপরাধ রহমতের কি হয়েছিল? কয়েক বৎসর কারাদণ্ড। সে স্বচ্ছন্দে তাহার পুরাতন বন্ধুকে বিস্মিত হইয়া প্রথমে কি করেছিল? নবী সহিতের সাথে সখ্য স্থাপন করেছিল। আমি আমার দেখবার ঘরে বসে কত কি করেছিলেন, হিসাব দেখছিলেন। তাহার মনে বুঝি বিশ্বাস ছিল। কি বিশ্বাস ছিল তার মনে? মিনি সেইভাবেই আছে। তখন বুঝিতে পারিলাম। তখন কি বুঝিতে পারা গেল? সেও পিতা, আমিও পিতা। রহমত কলিকাতার এক গলির ভিতরে বসে রহমত কোন দৃশ্য দেখতে পেল? আফগানিস্তানের এক মরুপর্বতের দৃশ্য। পরের বিষয় চিত্রকর রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। আমাদের গোবিন্দ কোথায় এলো? কলকাতা। সবচেয়ে তার বড় সম্বল ছিল নিজের অবিচলিত সংকল্পটা কি ছিল? পয়সা করতেই সমস্ত জীবন উৎসর্গ করে দেওয়া। তার ভাষায় ধনকে সে কি বলে উল্লেখ করতো? পয়সা। সবাই তাকে কি নাম দিয়েছিল? ম্যাকডুলাল। গোবিন্দর পিতৃব্য ভাইয়ের নাম কি ছিল? মুকুন্দ। গোবিন্দ শিশুকাল থেকে ভ্রাতুষ্পুত্রের কানে মন্ত্র দিলে গোবিন্দ কি মন্ত্র দিয়েছিল? পয়সা করো। শিশুকাল থেকেই তার বাতিক ছিল। তার কোন কাজে বাতিক ছিল? শিল্প কাজে। শব্দটার মাহাত্ম্যে শরীর রোমাঞ্চিত হতো। কোন শব্দের প্রভাবে এমনটা হতো? আর্ট নামক শব্দ। এই মানুষটির স্বভাবচিত্তে কোথাও ছিল না। স্বভাবে কি ছিল না? কাঁটা খোঁচা। এটা দেখে তার হাসি পেত। সেই হাসি কি দ্বারা পরিপূর্ণ ছিল? স্নেহরস। সংসারের লোক সত্যবতীর কাজে শৈথিল্য নিয়ে কটাক্ষ করলে। এই কটাক্ষ নিয়ে মুকুন্দর কি প্রতিক্রিয়া ছিল? মুকুন্দ তখনই সেটা থামিয়ে দিতেন। আজ টুনি ছিল তার শিল্পরচনার একমাত্র কি ছিল? দর্শক ও বিচারকারী। শিশুর এই অপরাধ ঢাকা পড়ে না। কোথায় তার প্রকাশ হতে থাকে? দেওয়ালের গায়ে। একদিন শাসন যতই বাড়তে চলল, আর একদিকে মা তাকে কি করলেন? অপরাধে সাহায্য করলেন। মাঝে মাঝে আপিসের বড় সাহেব বাবুকে নিয়ে আপন কাজে মফস্বলে যেতেন। তখন কি হতো? মা ছেলেতে মিলে অবাধ আনন্দ করতেন। বড়বাবু ফিরে আসবার পূর্বেই কি করা হতো? সৃষ্টির চিহ্ন লোপ করতে হতো। এই দুজনের সৃষ্টিলীলায় ব্রহ্মা এবং রুদ্রই ছিলেন। মাঝখানে কার আবির্ভাব হয়? বিষ্ণুর। তারই প্রমাণস্বরূপে সত্যবতীর চেয়ে বয়সে বড় তারই এক ভাগ্নের নামটি কি ছিল? রঙ্গলাল। এখনো কে আসেননি? বড়বাবু। পড়াশোনা করবে না, আখেরে ওর কি হবে? কি বক্তা কে? গোবিন্দ। বাবা তুমি নাও এর ভার, বাঁচাও একে পয়সার সাধনা থেকে। বক্তাকে? সত্যবতী। অপরিচিতা রবীন্দ্রনাথ ঠাকুর। তাহারা ইহার রস বুঝিবেন। কাদের কথা বলা হয়েছে? ছোটকে যাহারা সাহায্য বলিয়া ভুল করেন না, সব আমি চুকাইয়াছি। কি চুকানোর কথা বলা হয়েছে? কলেজের পরীক্ষার পাশের কথা। ছেলেবেলায় আমার সুন্দর চেহারা লইয়া পণ্ডিত মহাশয় আমাকে সহিত তুলনা করিয়া বিদ্রুপ করিবার সুযোগ পাইয়াছিলেন। কিসের সঙ্গে তুলনা করিতেন পণ্ডিত মহাশয়? শিমুল ফুল, মাকাল ফল, এ দুটো সঙ্গেই। আবার যেন এমনই করিয়াই প্রকাশ পায়। কি প্রকাশ পাওয়ার কথা বলা হয়েছে? আমার মুখে সুরূপ, পণ্ডিত মহাশয়ের মুখে বিদ্রুপ। আমার পিতা প্রচুর টাকা রোজগার করিয়াছেন। কিভাবে প্রচুর টাকা রোজগার করেছেন? ওকালতি করিয়া। আজ আমাকে দেখিলে কি মনে হইবে? অন্নপূর্ণার কোলে গজাননের ছোট ভাইটি। আমার আসল অভিভাবকটি কে? মামা। কন্যার পিতা মাত্রেই স্বীকার করিবেন। কি স্বীকার করবেন? বক্তা সৎপাত্র, বক্তা তামাক পর্যন্ত খান না। তার অস্থিমজ্জায় জড়িত। তার বলতে কার কথা বলা হয়েছে? মামার কথা বলা হয়েছে।
তার অস্থিমজ্জা জড়িত। তার অস্থিমজ্জায় কি জড়িত ছিল? টাকার প্রতি আসক্তি। আমি হরিশকে বলিলাম, বক্তা কি বললেন, একবার মামার কাছে কথাটা পাড়িয়া দেখো। তাই শুনিয়া মামার মন ভার হইল। কি শুনে মামার মন ভার হলো? মেয়ের বয়স 15। সাহস করিয়া প্রস্তাব করিতে পারিলাম না। কি প্রস্তাব করতে পারলেন না? নিজের চোখে মেয়ে দেখে আসবো। কন্যাকে আশীর্বাদ করিবার জন্য যাহাকে পাঠানো হইল, কাকে পাঠানো হয়েছিল? কথকের বিস্তৃত ভাইকে। বিনু দাদার ভাষাটা অত্যন্ত আঁট। যেখানে আমরা বলি চমৎকার, সেখানে তিনি বলেন বিনু দাদা কি বলেন চলনসই। কন্যার পিতা হরিশকে কত বিশ্বাস করেন। কন্যার পিতার নাম কি? শম্ভুনাথ বাবু। মামা মনে মনে খুশি হইলেন। কি কারণে মামা খুশি হলেন? বিয়াইয়ের কোনো তেজ নেই দেখে। যত প্রকার উচ্চ শব্দ আছে সমস্ত একসঙ্গে মিশাইয়া বিবাহ বাড়িতে গিয়া উঠিলাম। বাদ্যযন্ত্রগুলোর নাম কি কি? ব্যান্ড, বাঁশি ও শখের কনসার্ট। মামার একমাত্র লক্ষ্য ছিল। মামার কি লক্ষ্য ছিল? কোনো মতেই কারো কাছে না ঠকা। স্যাকরা গয়না হাতে তুলিয়া লইয়া বলিল। স্যাকরা কি বলিল? এ আর দেখব কি, এতে খাদ নেই। এমন সোনা এখনকার দিনে ব্যবহারই হয় না। সমুবাবু মামার হাতে দিয়া বলিলেন, এটা আপনারই রাখিয়া দিন। কি রেখে দেওয়ার কথা বলা হয়েছে? ইয়ারিং জোড়া। তার বাপ তার মুখের পানে চান আর ভাবেন। বাপ কি ভাবেন? আমার মেয়ে দিনে দিনে এমন হয়ে রোগা হয়ে যাচ্ছে কেন? পরের বিষয়, নাম নেই, সুনীল গঙ্গোপাধ্যায়। দেখতে গিয়েছিলাম। কি দেখতে গিয়েছিলাম? জঙ্গল। সেখানকার বিশেষ কোনো ফুলের কথা মনে নেই। মনে আছে? কি মনে থাকার কথা বলেছেন? একটি কিশোর বয়সী ছেলের মুখ। জলের রং ঠিক রক্তবর্ণ নয়, অনেকটা গেরুয়া গেরুয়া। কেন এরকম রং? লাল রঙের মাটি ধুয়ে ধুয়ে আসে বলে। টানা বৃষ্টির পর সেদিন রোদ উঠেছে। কদিন টানা বৃষ্টির পর রোদ উঠেছে? 2 দিন। কথাটা শুনে অবশ্য আমরা খুবই অবিশ্বাস করেছিলাম। কোন কথা শুনে বক্তা অবিশ্বাস করেছিলেন? নরবলির কথা। সেই আমার গাইডটি কে? বাংলোর চৌকিদার। আর সেগুলিকে পাহারা দিচ্ছে একটি ছেলে। ছেলেটির বয়স কত? 10 থেকে 11 বছর। আমি চৌকিদারকে জিজ্ঞেস করলাম, তুমি চেনো ওকে? এর উত্তরে চৌকিদার কি বলেছিল? ও তো মহাদেব মাহাতোর ভাই, ভাতুয়া। ও বোবা, কথা বলতে পারে না, তাই ওর নাম কেউ দেয়নি। তাহলে সবাই ওকে কি বলে ডাকে? ছোঁড়া ছোঁড়া বলে ডাকে। শুনে একটু মন খারাপ হয়ে গেল। কি শুনে মন খারাপ হয়ে গেল? ছেলেটি বোবা শুনে। বাংলোয় ফিরে এলাম। লেখক বাংলোয় ফিরে এলেন কেন? খিদের জন্য। কিছু কিছু জঙ্গলের মানুষ জানতে এসেছে। কি জানতে এসেছে? লেখকদের কাছে বন্দুক আছে কিনা। বন্দুক দরকার। কি কারণে বন্দুক দরকার? হাতে তাড়াবার জন্য। প্রত্যেকবারই এইখানে একপাল হাতি আসে। কি কারণে হাতি আসে? ফসল খাওয়ার জন্য। অন্য বছর হাতির পালকে তাড়ানো হয়। কিভাবে অন্য বছর হাতির পালকে তাড়ানো হয়েছিল? টিন ফিটিয়ে, মশাল ছুঁড়ে। অর্থাৎ এ বি দুটোই। চৌকিদার বলল, একজনকে পাঠানো হয়েছে। কোথায় পাঠানো হয়েছে? বাঁশপাহাড়িতে। হাতির উপদ্রবে অনেক ঘরবাড়ি এবার নষ্ট হবে। কটা হাতি এসেছিল? 3টে। সাহস আছে তো লোকটার। লোকটি কে? গুরুমুখিয়ার ভাতুয়া গনাই। বারবার ভাতুয়া ভাতুয়া শুনছি। ভাতুয়া মানে কি? ভাতুয়া শব্দ অর্থ কি? ভাতের বিনিময়কৃত দাস। হাতির গল্প নয়, তাহলে এটা কিসের গল্প? এটা ভাতুয়ার কাহিনী। সকালে যে ছাগল চড়ানো কিশোরটিকে দেখেছিল, সে এই ভাতুয়ারই ছেলে। এই ভাতুয়া ছিল গনাই। ওই গনাইয়ের এক টুকরো জমি আর বাড়ি ছিল। কি কারণে সেই জমি আর বাড়ি এখন নেই? মেয়ের বিয়ে দিতে বিক্রি হয়েছে। এরপরে বিশেষ সম্প্রদায়ের ভাষা। শঙ্খ ঘোষের লেখা। শঙ্খ ঘোষের জন্ম চাঁদপুরে। চাঁদপুর বর্তমানে কোন দেশে অবস্থিত? বাংলাদেশে। এ নিয়ে একটা উৎকণ্ঠা থাকে না অনেক সময়? কি নিয়ে উৎকণ্ঠা? রোল নম্বরটা একেবারে প্রথম দিকেই থাকবে কিনা। কেননা জানতাম। কি জানার কথা বলা হয়েছে? রোল নাম্বার সাজানো থাকবে নামের আদ্যাক্ষর হিসেবে। আঁটো সাঁটো করবার জন্য সংক্ষেপে লেখা হতো। সংক্ষেপে কি লেখা হতো? ASM তরিকুল আলম খান।
খেপাবার জন্য আমরা বলতাম, খেপাবার জন্য লেখকরা কি বলতেন? অ্যাসিস্ট্যান্ট স্টেশন মাস্টার। আনোয়ারের পুরো নাম কি ছিল? মোহাম্মদ আনোয়ারুল ইসলাম। তার বিদায় সভায় সেদিন অঝরে কেঁদে ভাসান। কার বিদায় সভার কথা বলা হয়েছে? মাস্টারমশাই হোসেন সাহেব। তার বিদায় সভায় সেদিন অঝরে কেঁদে ভাসান কে? নির্মল বাবু। এই দুই বিবাদী ধ্বনিতে মুখর থাকতো চার পাঁচটা। বিবাদ ধ্বনি দুটি কি কি? লোলকে লেঙ্গে পাকিস্তান ও বন্দে মাতরম। নখদর্পণে যার অঙ্ক, যা নখদর্পণে অঙ্ক। দেবপ্রসাদ ঘোষ। বেদ উপনিষদের পণ্ডিত কে? বিদুশেখর শাস্ত্রী। ব্যাকরণের পণ্ডিত কে ছিলেন? শহীদুল্লাহ। মৌলভী সাহেবের কাছে আরবি ফার্সি শিখতে যায়। কারা মৌলভী সাহেবের কাছে আরবি ফার্সি শিখতে যায়? জিতেন আর আশিস। আমাদের এই স্কুলে অন্যরকম নিয়ম হবে। অন্যরকম নিয়মটি কি? যার যেটা ইচ্ছে সে সেটা পড়বে। পণ্ডিত মহাশয় সংস্কৃত ক্লাসে গিয়ে বসে। কে সংস্কৃত ক্লাসে বসতো? আনোয়ার। আঙুলে চাবি রিং ঘোরাতে ঘোরাতে পণ্ডিত মশাই বলেন, পণ্ডিত মশাই কি বললেন? কি রে জিতু মিয়া, নামাজ পড়া শেষ হলো? আনোয়ারকে ঠেসে ধরেন মৌলভী সাহেব। রক্ত চোখে তাকান আর বলেন, রক্ত চোখে তাকে কি বলতেন? হিন্দুয়ানি করার শখ হয়েছে? বাবা বলেছেন। বাবা কি বলেছিলেন? ভালো করে বাংলা জানতে হলে সংস্কৃত শেখাটাই ভালো বলে আনোয়ারের হাত ছেড়ে গেট পেরিয়ে চলে যান মৌলভী সাহেব। কি বলে মৌলভী সাহেব চলে গিয়েছিলেন? বেতমিচ। এসব কথা পৌঁছায় এসে কানে। কার কানে এসে পৌঁছায়? হেডমাস্টার মহাশয়। ছেলেদের সাহস দিয়ে তিনি বলেন। তিনি কি বলতেন? ওসব হলো রাগের কথা, ভয় পাস না তোরা। অর্থাৎ এই দুটোই। না, ভয় পায় না। কারা ভয় পায় না? জিতেন আর আনোয়ার। শেষ পর্যন্ত তারা বজায় থাকে। শেষ পর্যন্ত তারা কি বজায় রাখতো? তাদের জেদ। আনোয়ার বা নুরুলকে ছেড়ে অনেক দূরে চলে আসে। কারা অনেক দূরে চলে আসে? অরুণ বা বিমল। জলভরা চোখে নিজেদের হাত থেকে রক্ত নিতে তারা লিখে দেয়। তারা রক্ত নিয়ে কি লিখে দিয়েছিল? অভিমান ভরা বিদায় বাণী। এরপরে আরও অনেকগুলো কবিতা গল্প রয়েছে, সেগুলো আমি পরের ভিডিওতে অবশ্যই পোস্ট করব। তাই চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন, কারণ এরপরে ভিডিওটা পোস্ট করলে আপনার কাছে সর্বাগ্রে পৌঁছে যাবে। ধন্যবাদ।